দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার বিশেষ আয়োজন প্রবাসের সংবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানা ইলফিস। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন প্রবাসের একজন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, প্রথমে আমি আপনার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা আসলে আজকে যেহেতু আমার সামনে অনেকগুলা পত্রিকা আছে প্রবাসের, এটা নিয়ে আমি তো হেডলাইন পড়বো। তার আগে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি, আপনি তো দীর্ঘদিন ধরে, আমি যতটুকু জানি যে আপনি 69 থেকে আপনার সাংবাদিকতা শুরু, সেই সময় থেকেই যে 2024 চলছে, শেষের পথে আমরা 25-এ পা দিব, এই যে লম্বা জার্নি, আপনি পার্থক্য কোনো কিছু দেখেছেন নতুনদের সাথে আপনাদের সময় সাংবাদিকতায়? আপনাকে অনেক ধন্যবাদ, একটা চমৎকার প্রশ্ন করেছেন। নিশ্চয়ই অনেক পার্থক্য। মানুষের সমাজ বিবর্তনশীল, টেকনোলজি চেঞ্জ হয়েছে, ফলে সাংবাদিকতা অন্যান্য সব ক্ষেত্রের মতো সাংবাদিকতা অনেক বিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে আগের চাইতে। এখন অনেকে হয়তো উন্নাসিকভাবে বলতে পারেন আমাদের সময় আদর্শবাদ ছিল, এখন নেই। তা না, এখনও আদর্শবাদ আছে, তখনও স্খলন ছিল, এখনও হয়তো স্খলন আছে, মানের ওঠানামা আছে। কিন্তু সে টেকনোলজির কারণে সাংবাদিকতা, সংবাদ ইত্যাদি ক্ষেত্রে বিপুল পরিবর্তন হয়েছে। আর আমি 1959 সাল থেকে শুরু করেছি। ও, 59 সালে। আচ্ছা, আমি একটু তাহলে আমাদের পত্রিকাগুলোতে চলে যাই। আজকে আমার হাতে প্রথম যেটা আছে বাঙালি পত্রিকার হেডলাইন যেটা করেছে, হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেছেন যে প্রেসিডেন্ট বাইডেনের চোখে বাংলাদেশ। আমার হাতে পরের যে পত্রিকাটা আছে সেটা হচ্ছে সাপ্তাহিক বাংলাদেশ। বাইডেনের মেয়াদে 80 লাখ ইমিগ্রেন্ট ঢুকেছে যুক্তরাষ্ট্রে। তারপরে আমার কাছে আছে ঠিকানা পত্রিকা, ইউনিসেফ টেক্কা আসাদ হাসিনার রুশ ভারত, নতুন বিশ্বদুয়ারে বাংলাদেশ। এটা আসলে আমরা সবাই জানি যে এই মুহূর্তে বাংলাদেশ, ভারত বা হচ্ছে আপনার সিরিয়া, সব কিছু মিলে আসলে বিশ্বব্যাপী অন্যরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তারপরে আছে সাপ্তাহিক প্রবাস, কি হতে যাচ্ছে ট্রাম্পের যুক্তরাষ্ট্রে। এটার সাথে আমার মনে হয় যে আমরা যেটা দেখলাম যে যুক্তরাষ্ট্রে যে অভিবাসন নিয়ে সেটাও হতে পারে, বা 20 তারিখের পরে আসলে বাইডেন কিভাবে কি করবে সেটা নিয়ে। প্রথম আলো যেটা করেছে, বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে, এটা নিয়ে আমরা কথা বলবো। আমার হাতে আছে সাপ্তাহিক আজকাল, মোদির কাছে ভারতীয় ব্যবসায়ীদের ধর্ণা, হাসিনা এখন ভারতের গলার কাটা। আমার মনে হয় যে এই যে প্রথম আলো যেটা করেছে, বাংলাদেশ ভারত সম্পর্ক কোন পথে, আর এই যে হাসিনা এখন ভারতের গলার কাটা, আমার মনে হয় যে এটা একই ধরনের নিউজ করেছে। দেশ আছে আমার হাতে, নির্বাচন পাশ কাটানো চক্রান্ত নস্যাৎ করলো বিএনপি। তারপরে যেটা আছে সাদা কালো, হাসিনাকে নিয়ে ভারতের ইউটার্ন। এইটা আসলে মোটামুটি সব পত্রিকায় উঠে এসেছে আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। আমার হাতে লাস্ট যে পত্রিকাটা আছে, নিউ ইয়র্ক সময়, হাসিনার প্রতি কমতে শুরু করেছে ভারতের সম্পর্ক সমর্থন। আসলে আমরা বারবার দেখছি কিন্তু যে এই ভারত বাংলাদেশ নিয়েই আসলে সবাই কথা বলছে। আমি আসলে প্রথমে যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, 20 তারিখের পরে আসলে ট্রাম্প যেহেতু ক্ষমতায় আসছে, প্রত্যেকের যারা আসলে এখানে ইমিগ্রেন্ট বাইরে থেকে আসছে, বাইডেনের মেয়াদে 80 লাখ ইমিগ্রেন্ট ঢুকেছে যুক্তরাষ্ট্রে, এই বিষয়টা নিয়ে যদি আপনি আমাদের সাথে একটু কথা বলতেন, কারণ এখানে প্রচুর অবৈধ বাঙালি কিন্তু আছে, অবস্থান করছে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। 80 লাখ ইমিগ্রেন্ট ঢুকেছে কথাটা না, অবৈধ ভাবে ঢুকেছে বা অনেকে আশ্রয় প্রার্থনা করছেন এভাবে, ফলে তাদের বৈধতা নেই, এটা হচ্ছে সমস্যা। এবং এদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে তিনি আগে বলেছেন তিনি যুক্তরাষ্ট্রে যত অবৈধ ইমিগ্রেন্ট আছেন তাদের সবাইকে তিনি বহিষ্কার করবেন এবং তাড়াতাড়ি করে বহিষ্কার করবেন। তো ফলে এদের জন্য একটা বিরাট দুশ্চিন্তার ব্যাপার। তিনি আসলে নিশ্চয়ই কড়াকড়ি করবেন। তার মন্ত্রিসভায় যে সমস্ত লোককে এই সমস্ত দায়িত্ব দিয়ে নিয়োগ করেছেন, অলরেডি 20 তারিখে জানুয়ারি তিনি শপথ গ্রহণ করার পরে তার মধ্যে কট্টর নীতি অনুসরণ করবে। কিন্তু এটার একটা দিক আছে, আমাদের লোকদের বাংলাদেশীয় বেশ উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ থাকতে পারেন, কয়েক হাজার থাকতে পারেন। যাই হোক, সংখ্যাটা যাই হোক না কেন, তাদের নিশ্চয়ই উদ্বেগের কারণ আছে। এমনকি এরা বিভিন্ন জায়গায় রেইড করতে পারে, বাড়ি ঘরে ইত্যাদি করবে, কারণ অনেকে কপাল মন্দ হলে তাৎক্ষণিকভাবে ধরা পড়ে যাবে। আবার অনেকে হয়তো আর বেশি দিন ইলিগাল আছেন, তারা হয়তো ধরা পড়বে না। এই একটা। 2 নম্বর হচ্ছে যে কি, এটা একটা আইনি প্রক্রিয়া। তো একটা হিসাব বেরিয়েছে কয়েক সপ্তাহ আগে যে সমস্ত লোককে যদি তিনি অবৈধদেরকে বহিষ্কার করতে 1,10,00,000 থেকে 1,20,00,000 লোক, তাকে কমপক্ষে $80 বিলিয়ন সরকার লাগবে। এই টাকা বাজেটে বরাদ্দ করা নেই। তিনি নতুনভাবে যে বাজেট প্রস্তাবনা দেবেন তাতে এত টাকা বরাদ্দ হবে। জনবল তো তাড়াতাড়ি করে বাড়ানো, তাদেরকে ট্রেন করা, এগুলা সময় সাপেক্ষ ব্যাপার। এই একটি ব্যাপার আছে। দ্বিতীয় হচ্ছে
তিনি একটা স্টেপস নিলেই প্রত্যেকে একেবারে মানে সামরিক বাহিনীকে দিয়ে ধরে যদি পাঠিয়ে না দেওয়া হয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো হয়, আইনি প্রক্রিয়া এমন না, হ্যাঁ এটা একটু ফলে একেবারে অতি উদ্বিগ্ন হওয়ার সময় আমার মনে হয় যারা আছেন বেআইনিভাবে আছেন বা অবৈধভাবে, তারা নিজেদের কাগজপত্র ঠিকঠাক রেখে আইনি প্রক্রিয়ার সাহায্য নেওয়ার চেষ্টা করা উচিত। তবে এটা ঠিক যে অন্তত 1,20,20 লাখ না পাঠালেও কয়েক লক্ষ উনি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই প্রথম কয়েক মাসের মধ্যে সম্ভবত লাখখানেক পাঠিয়ে দেবেন, এটা ধারণা করা, কারণ যেহেতু তার ইশতেহারে প্রথমেই এটা ছিল এবং অনেকেই কিন্তু মানে আমরা শুনেছি বা বিভিন্ন পত্র পত্রিকা নিউজে এসেছে, এই কারণে কিন্তু একটা বড় সমর্থন তাকে করা হয়েছে। নিশ্চয়ই এটা একটা বড় কারণ, তিনি নিজেই বলেছেন, ফলে এই কমিটমেন্ট উনি রাখার চেষ্টা করবেন। আমি একটা আসলে ইন্টারভিউ দেখেছিলাম, সেখানে কিন্তু ট্রাম্প বলছিলেন, আমি যে যাদের বাবা মার বৈধ কাগজপত্র আছে, হয়তো সন্তানের নাই, সে অপশন দিবে যে হয় সন্তান তার দেশে চলে যাবে, বাবা মা থাকবে, তা না হলে মানে বাবা মা সহ যেতে হবে। এইটা কি আসলে যখন ফার্স্ট টাইম ট্রাম্প এসেছিল এরকম একটা ঘটনা ঘটেছিল, আপনি যেহেতু ছিলেন, এখানে আসলে কিভাবে দেখছেন বিষয়টা? এটা দুটো জিনিস, একটা হচ্ছে ড্রিমার্স, প্রেসিডেন্ট ওবামা যখন ক্ষমতা ছিলেন তিনি একটা মানে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মানে প্রেসিডেন্ট এটা দিতে পারেন, কিছু মানে তার কিছু এখতিয়ার আছে, সর্বক্ষেত্রে না, সেই এখতিয়ারে তিনি একটা ড্রিমার্সদের জন্য, তার মানে হচ্ছে যাদের মা বাবা শিশুদেরকে নিয়ে, অপ্রাপ্তবয়স্কদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, সেই অপ্রাপ্তবয়স্করা মা বাবা যাই হোক না কেন, তারা এই দেশে তখন থেকেছে, তখন থেকে অনেকে লেখাপড়া করছে, অনেকে চাকরি বাকরি করছে, বৈধতা পায়নি, তাদেরকে উনি যুক্তরাষ্ট্রে থাকার এবং এখানে চাকরি বাকরি করার এই সুযোগ দিয়েছিলেন, কিন্তু বৈধতার জন্য একটা মানে প্রক্রিয়া দিয়েছিলেন, এত বছর এইভাবে কাজ করলে এইভাবে তারা ক্রমাগত বৈধ, মানে আপাতত তাদেরকে ডিপোর্ট না করা, বহিষ্কার না করার একটা সুযোগ দিয়েছিলেন। সেইটা তারপরে ট্রাম্প আসলেন, সেই সময় তিনি সেটা বাতিল করার চেষ্টা করেছিলেন, করার সুযোগ পাননি। বাইডেন আসলেন, সেটাকে উনি বহাল রাখলেন। এখন ট্রাম্প বলেছেন তিনি সম্ভবত এটাকে ডেমোক্রেটদের সাথে কাজ করে বহাল রাখবেন। আর একটা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে, ধরা যাক মানে মা বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক, কিন্তু তাদের সন্তান বা পরিবারের কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক না, তাদেরকে বহিষ্কার তো তিনি করবেনই। তো এখন তাদেরকে বহিষ্কার করার কারণে তাদের মা বাবাও বহিষ্কৃত হতে পারে, কিন্তু মানে তারা যদি একসাথে ওদেরকে ছেড়ে না থাকতে চায়, তাদেরকে বহিষ্কার করা হবে, মানে তাদের একসাথে রাখা যাবে না, কিন্তু অথবা তারা যদি থাকতে চায় তাদেরকে তিনি বহিষ্কার করবেন না, এই ধরনের একটা কথা বলেছেন। আমরা একটু বাংলাদেশের দিকে চলে যাই। বর্তমানে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি আমরা জানি যে লাস্ট অগাস্ট থেকে একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু বাংলাদেশে আছে। রিসেন্ট যেটা হয়েছে যে শেখ হাসিনার যে আপনার কনফারেন্সে, তার ওয়েবিনারে যে উনি বক্তব্য রেখেছিলেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রে, এই জায়গায় আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কিন্তু একটা দোটানা এখন সবাই বলছে। হ্যাঁ, ভারত বাংলাদেশ সম্পর্ক এখন একটা টানাপোড়েনের মধ্যে চলেছে। চাপান উত্তর, যেটা পশ্চিমবঙ্গীয় বাংলায় যাই হোক চলছে, এটা একটা সাময়িক ব্যাপার। একটা হচ্ছে যে মানে ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনা আমলে অত্যন্ত উত্তম ছিল এবং দুই দেশের সম্পর্ক সর্বক্ষেত্রে উত্তম ছিল, তবে একটি মাত্র ক্ষেত্রে কিছুটা সমস্যাও ছিল, সেটা হচ্ছে চীনের সাথে সম্পর্ক কমানোর জন্য ভারত চাপ দিয়েছিল, কিন্তু ভারতের চাপ অগ্রাহ্য করে শেখ হাসিনা চীনের সাথে মেগা প্রজেক্ট করেছিলেন। আর একটা হচ্ছে ভারত যখন তালিকাভুক্তির একটা আইন করেছে, তারা দুটো তিনটা আইন করেছে, সে সময় শেখ হাসিনা তার মৃদু সমালোচনাও করেছিলেন এবং একবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভারত যাওয়ার প্রোগ্রাম ছিল, যেদিন যাবেন তার আগদিন সন্ধ্যায় তারা আকস্মিকভাবে সেটা ক্যান্সেল করেছেন। ফলে এমন না যে একেবারে মিল্ক অ্যান্ড হানি সবসময় ছিল, যেটা এখন বলা হয়ে থাকে তা না, তাতেও টানা পড়েন, তারপরে ছিল, যাই হোক এটা একটা। কিন্তু আকস্মিকভাবে এই মানে শেখ হাসিনার পতন হয়, তিনি ভারতে চলে যাওয়া, ভারত তাকে সেখানে আশ্রয় দিয়েছেন। এখন দুই দেশের মধ্যে সম্পর্কের বেশ টানাপোড়েন চলছে এইটা, এবং তার সাথে আবার শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কিছু আক্রমণের ঘটনা ঘটেছে এবং কিছু হতাহত হয়েছে এবং তাদের সম্পত্তি দখল করা বা তাদের সম্পত্তির আক্রমণ, দোকানপাটের উপর, বাড়িঘরের আক্রমণ, কিছু কিছু ঘটনা ঘটেছে। বাংলাদেশ এগুলা বলেছে
খুব সামান্য ঘটনা ঘটেছে তেমন কিছু না। ভারত তখন জোরে সোরে বলা শুরু করেছে এবং ভারতীয় এবং এটার পরে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, যুক্তরাষ্ট্রে মানে ক্ষতিগ্রস্ত যারা তার ফিল করছে তাদের পক্ষ থেকে লবিং করা হয়েছে। কিন্তু সর্বশেষ একটা তথ্য আমি দেখছি, বাংলাদেশে 80 জনের কাছাকাছি লোককে এই ধরনের সংখ্যালঘুদের উপর আক্রমণ ইত্যাদি অভিযোগ গ্রেপ্তার করেছে। আছে কিছু সমস্যা হয়েছে, তবে একেবারে ব্যাপকভাবে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এটা না। কিন্তু ঘটনাটা হয় কি, যে কোনো দেশের সংখ্যালঘুদের মধ্যে যদি 1%-এর উপরও আক্রমণ হয় বা কম পার্সেন্ট, পুরো সংখ্যালঘু সমাজের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। এটি একটি দিক। আরও একটা দিক আমাদের খেয়াল রাখতে হবে, উপমহাদেশের সংখ্যালঘু সমস্যাটা, এটা তিনটা, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান একটি রাষ্ট্র ছিল। ফলে এই সংখ্যালঘু সমস্যা এক দেশের সংখ্যালঘুদের উপর, তখন অন্য দেশের সংখ্যালঘুরাও ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটা হচ্ছে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, প্রথম যখন ক্ষমতা আসেন ইউনূস সরকার, তখন ইউনূস সরকার কয়েকজন, ইউনূস অবশ্য ভারতের সাথে সুসম্পর্কের কথা বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সহ সকলের অধিকারের কথা বলেছেন। ফলে এইসব দিক থাকবে, কিন্তু দুই দেশের বাণিজ্য বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, ভারতের জন্য। ভারতের কয়েক বিলিয়ন ডলার, কয়েকশো বিলিয়ন ডলার তাদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। বাংলাদেশের কয়েক বিলিয়ন ডলার যদি কমে যায়, তাদের ইকোনমির কোনো মানে খুব ন্যূনতম, তা এটা নিয়ে বাংলাদেশ যত ভাবছে তা ওদের ক্ষতি হবে না। কিন্তু বাংলাদেশে ভারতের জিনিসপত্রগুলো যদি না আসে, বাংলাদেশের ইম্পোর্ট ব্যয় বাড়বে, ভারতের কিছু অর্থনৈতিক ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতিটা কি হবে? এই সেম জিনিসগুলো যদি পণ্যগুলো অন্য দেশ থেকে আনতে হয়, শুল্ক বাড়বে, দাম ইত্যাদি মিলে আমাদের সময়ও লাগবে বেশি আনতে, এবং হ্যাঁ আমাদের ব্যয় বাড়বে। ফলে দুই দেশের জন্য, হ্যাঁ, তো আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থে একটা হচ্ছে একবারে নাগরিকদের ভিতরে সুসম্পর্ক দরকার, আমাদের এইটা একটি দরকার, মানে একদম ইন্টারনাল, আমাদের একদম দেশের মানুষের মধ্যে, যাতে করে আমাদের দুই দেশের জনগণ ভিতরে একটা স্থিতিশীলতা এবং মানে মানবিক মূল্যবোধ অব্যাহত থাকে। এইটা একটা দুই দেশের সুসম্পর্ক কৌশলগত কারণে, মানে যেটা বলছি স্ট্র্যাটেজিক কারণে, অর্থনৈতিক কারণে, সব দিক থেকে দরকার। আমরা প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, ভারতও করতে পারবে না। ফলে এটা এই এক্সিস্টেন্স, এবং এই যে আপনি কথা বলছেন ভারতের কাঁটা ইত্যাদি, ভারতের জন্য কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু ভারত যদি চায়, শেখ হাসিনা যে ওয়েবিনার করছেন বা অনলাইনে বক্তব্য দিচ্ছেন, ভারত সত্যি সত্যি যদি চাইতো, তাকে সেটা অ্যালাউ করতো না। ফলে তারা কিছুটা তাকে নজরবন্দি করে রাখলেও তিনি তো একজন ভারতের আশ্রিত আছেন, ফলে তাকে খুব ভালো আর আমায়েশে রাখা হয়েছে একটা মন্ত্রী পর্যায়ের, মানে বাংলাদেশ। এবং তারা বলেছে কিন্তু যে পররাষ্ট্র নীতির মধ্যে যেটা আছে সেইটা মেনটেন করে কিন্তু তাকে এই পারমিশনটা দেওয়া হয়েছে। তো বলে ভারতও বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়। কয়েকদিন আগে ওদের পররাষ্ট্র সচিব মিস্টার মিস্ত্রি ঢাকা এসে গেলেন, এখান থেকে যাওয়ার পরে উনি ওখানে ব্রিফিং করেছেন, তাতে উনি বাংলাদেশের উদ্বেগের কথাগুলো যারা বলেছে তারাও বলেছেন, বাংলাদেশে ক্ষেত্রে সংখ্যালঘু ইস্যু সহ অন্যান্য ইস্যু উদ্বেগ যেটা উনি জানিয়েছেন সেটা বলেছেন। আমার ধারণা দুই পক্ষই ম্যাচিউর লোক যারা, তার নিশ্চয়ই দুই দেশের সুসম্পর্ক চাইবেন। বাংলাদেশ ভারতের সর্বনাশ করে ফেলতে পারবে না, অস্বস্তির কিছু কারণ হবে, ফলে আমরা নিশ্চয়ই সুসম্পর্ক চাই। এটা সবাই যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারেন দুই দেশের জন্য সেটা মঙ্গল। আমার আর একটা বিষয় আপনার কাছ থেকে জানার খুব ইচ্ছা, যুদ্ধ, অনেকেই বলছে যুদ্ধ পরবর্তীতে 1971-এর কথা আমি একটু পিছনে চলে যাই, যুদ্ধ পরবর্তীতে যখন বাংলাদেশ যেরকম ছিল, এখন এই যে শেখ হাসিনার দীর্ঘ 15 বছর 17 বছর আমরা যেটাই বলি না কেন, এর পরবর্তী তার এই যে দেশ ছেড়ে চলে যাওয়া, এটা নাকি আসলে যুদ্ধ পরবর্তী দেশ, এই জন্য একটা ভারসাম্য পরিবেশ বহাল আছে, এবং সেই ক্ষেত্রে বর্তমানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক হওয়ার, আমি বলবো যে তৈরি হয়েছে, এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন।
যুদ্ধ পরবর্তীর সাথে এটা তুলনা হয় না, বরং যেটা বলা যায় বঙ্গবন্ধু হত্যার পরে, যে সেটা কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরেও ভারত কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক মেনটেন করেছে। কিছু টানাপোড়েন ছিল, এখনকার মতো কিছু অস্বস্তি ছিল, কিন্তু দ্রুত তারা স্বাভাবিক সম্পর্ক তৈরি করেছে, এই একটা। 2 নম্বর হচ্ছে যে এইটি একটি অস্বস্তির কারণ যে বাংলাদেশ 71-কে ভারতের কাছে ঋণী থাকবে, তার মানে এই না যে আমাদেরকে তারা পাপেট হিসাবে ট্রিট করবে বা সেটা বাংলাদেশের লোক মেনে নেবে, এইটা না। কিন্তু এট দি সেম টাইম যে পাকিস্তান বাংলাদেশে এত ক্ষতি করলো, এত লক্ষ লক্ষ হত্যা করলো, এত সর্বনাশ করলো, আমরা তো ইতিহাস সবাই জানি, 71-এর মুক্তিযুদ্ধ হলো এই সেইটার পরে আমরা এই আকস্মিকভাবে পাকিস্তানের সাথে একেবারে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা দ্রুত, মানে এইটা একটা খুব খুব খারাপ লক্ষণ, অস্বস্তিকর লক্ষণ, এই একটা। 2 নম্বর হচ্ছে এখন এই বিজয়ের মাস, বিজয়ের এই মাসে বাংলাদেশের সকলের প্রতি আমার বিজয়ের শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই বুদ্ধিজীবী হত্যা দিবস গেল, শহীদ বুদ্ধিজীবী দিবস গেল, শহীদ বুদ্ধিজীবীদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি। আপনার সাথে আমরা আবারও পত্রিকার বিষয় নিয়ে হয়তো ফিউচারে আলোচনা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের প্রবাসী সংবাদ। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন প্রবাসী সংবাদ।